28 ফেব্রুয়ারি 2026 তেহরানের একটা কম্পাউন্ডে মার্কিন ইসরায়েলি যৌথ হামলা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেলেন। তার পুরো অভ্যন্তরীণ চক্র একসাথে নিশ্চিহ্ন। পিয়ংইয়ংয়ে সেই খবর পৌঁছালো। কিম জং উন দেখলেন এবং ভয় পেলেন। 22 মার্চ 2026 উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাম্বাসেডর প্রথম অধিবেশন। সেদিন একটা সিদ্ধান্ত নেওয়া হলো যা বিশ্বের পারমাণবিক ইতিহাসে নতুন অধ্যায় লিখল। সিদ্ধান্তটা হলো কিম জং উনকে হত্যা করা হলে স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপিত হবে। কোনো মানুষের আদেশ লাগবে না, কোনো বিরতি নেই, কোনো আলোচনার সুযোগ নেই। একজন মানুষের বেঁচে থাকার ভয় পুরো একটি দেশের পারমাণবিক নীতি বদলে দিয়েছে। আজকে আপনি জানবেন এই সিদ্ধান্তের পেছনে কি ছিল, উত্তর কোরিয়ার পারমাণবিক নীতি কিভাবে ধাপে ধাপে বদলেছে, এই ডেড হ্যান্ড ব্যবস্থাটা আসলে কতটা বিপজ্জনক এবং পুরো দুনিয়ার জন্য এর মানে কি। আগে বুঝে নেওয়া দরকার ডেড হ্যান্ড বা মৃত হাত আসলে কি। ধরুন আপনার বাড়িতে একটা বিশেষ অ্যালার্ম লাগানো আছে। শর্ত হলো যদি আপনাকে কেউ আঘাত করে এবং আপনি অজ্ঞান হয়ে যান, তাহলে সেই অ্যালার্ম স্বয়ংক্রিয়ভাবে বেজে উঠবে আপনার হস্তক্ষেপ ছাড়াই। পারমাণবিক ক্ষেত্রে ডেড হ্যান্ড মানে যদি কোনো শত্রু দেশ হঠাৎ হামলা করে নেতৃত্ব ধ্বংস করে দেয়, তাহলে আগে থেকে প্রোগ্রাম করা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক পাল্টাঘাত করবে। শীতল যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন এরকম একটি ব্যবস্থা তৈরি করেছিল যার নাম ছিল পেরিমিটার। যুক্তরাষ্ট্র একসাথে সব সোভিয়েত নেতাকে ধ্বংস করে ফেললেও সিস্টেমটা স্বয়ংক্রিয়ভাবে আমেরিকায় পারমাণবিক হামলা করতে পারত। বিশিষ্ট উত্তর কোরিয়া বিশেষজ্ঞ আন্দ্রেই লানকপ্ট বলেছেন এই সংশোধনী একটি রাশিয়ান স্টাইলের পেরিমিটার বা ডেড হ্যান্ড সিস্টেমে তৈরি হয়েছে। কিম চলে গেলেও ক্ষেপণাস্ত্র উড়বে। উত্তর কোরিয়া এখন সেটাই তার সংবিধানে লিখে ফেলছে। এই সিদ্ধান্ত হঠাৎ আসেনি, এর পেছনে আছে দশকের পর দশকের ভয়, পরিকল্পনা ও পরিবর্তন। উত্তর কোরিয়ার পারমাণবিক নীতির বিবর্তনটা বোঝার জন্য একটা টাইমলাইন দেখা দরকার। 1993 সাল উত্তর কোরিয়ার এনপিটি বা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বের হয়ে যাওয়ার হুমকি দেয়। তখন তাদের নেতা ছিল পারমাণবিক অস্ত্র শুধু অস্তিত্বের নিশ্চয়তার জন্য, ব্যবহারের জন্য নয়। 2006 সাল প্রথম পারমাণবিক পরীক্ষা। কিম জং ইলের আমলে নীতি ছিল যুদ্ধ প্রতিরোধের হাতিয়ার। 2012 সাল কিম জং উন ক্ষমতায় এসে উত্তর কোরিয়ার সংবিধান সংশোধন করে দেশকে পারমাণবিক অস্ত্র সম্পন্ন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। 2013 সাল সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি একটি আইন পাশ করে বলে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র শত্রুদের আক্রমণ প্রতিহত করতে এবং মারাত্মক পাল্টা আঘাত করতে ব্যবহার করা হবে। আইনে স্পষ্ট বলা হয় যে শুধুমাত্র সর্বোচ্চ কমান্ডার অর্থাৎ কিম জং উন পারমাণবিক হামলার চূড়ান্ত আদেশ দিতে পারবেন। 2021 সাল কিম জং উন ঘোষণা করলেন দেশের লক্ষ্য হবে আগাম ও পাল্টা পারমাণবিক আঘাতের উন্নত সক্ষমতা অর্জন করা। সেপ্টেম্বর 2022 সবচেয়ে বড় পরিবর্তনটা এলো। উত্তর কোরিয়া একটি নতুন পারমাণবিক শক্তি নীতি আইন পাশ করল, যেটার 5টি শর্ত নির্ধারণ করা হলো যেখানে দেশ পারমাণবিক আঘাত করতে পারবে। এই 5টি শর্ত কি কি? CSIS এর বিশ্লেষণ অনুযায়ী শত্রু দেশ যদি পারমাণবিক বা গণবিধ্বংসী অস্ত্র দিয়ে আক্রমণ করে বা করার চেষ্টা করে, 2 শত্রু যদি উত্তর কোরিয়ার পারমাণবিক কমান্ড সিস্টেমে হামলা করে, শত্রু যদি নেতৃত্বকে লক্ষ্য করে ডিক্যাপিটেশন স্ট্রাইক করে, শত্রু যদি পারমাণবিক শক্তির মাধ্যমে দেশের অস্তিত্বকে হুমকিতে ফেলে, কৌশলগত গুরুত্বপূর্ণ কোনো পরিস্থিতিতে যদি দেশের অস্তিত্ব বিপন্ন হয়। 2022 আইনে আরও বলা হয় যদি পারমাণবিক কমান্ড ব্যবস্থা শত্রুর আক্রমণে বিপদে পড়ে, তাহলে পারমাণবিক হামলা স্বয়ংক্রিয় ও তাৎক্ষণিকভাবে চালানো হবে। এই আইনটাই ছিল প্রথম ডেড হ্যান্ড ব্যবস্থাপনার প্রাথমিক রূপ, কিন্তু এটা ছিল শুধু আইন, সংবিধান নয়। তারপর এলো 2026। 28 ফেব্রুয়ারি 2026 ইরানের সর্বোচ্চ নেতা খামেনি মারা গেলেন মার্কিন ইসরায়েলি যৌথ অভিযান অপারেশন এপিক ফিউরিতে।
তার পুরো অভ্যন্তরীণ পরামর্শক চক্র একসাথে নিশ্চিহ্ন। পিয়ংইয়ংয়ে এই খবরটা যে বার্তা দিল তা হলো আধুনিক সামরিক প্রযুক্তি দিয়ে যে কোনো নেতাকে যে কোনো সময় লক্ষ্য করা সম্ভব। আন্দ্রেই ল্যানকট বলেছেন, উত্তর কোরিয়ার মার্কিন ইসরায়েলি ডিক্যাপিটেশন হামলার অসাধারণ দক্ষতা দেখছে, যা ইরানের নেতৃত্বকে তাৎক্ষণিকভাবে নির্মূল করেছে। তারা এখন সম্পূর্ণ আতঙ্কিত যে এই একই ঘটনা তাদের সাথেও ঘটতে পারে। ওনার নিউজের রিপোর্টে বলা হয়, এই সাংবিধানিক পরিবর্তন ছিল 28 ফেব্রুয়ারির ঘটনার সরাসরি প্রতিক্রিয়া, যখন মার্কিন ও ইসরায়েলি বাহিনী তেহরানে খামেনির উপর তার অভ্যন্তরীণ বৃত্তকে লক্ষ্য করে আঘাত করেছিল। এরপর মাত্র 22 দিনের মধ্যে 22 মার্চ 2026 উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির 15তম অধিবেশনে সংবিধান সংশোধন করা হলো। সংশোধিত পারমাণবিক নীতি আইনের 3 নং ধারায় এখন স্পষ্ট লেখা আছে, যদি শত্রু বাহিনীর আক্রমণে রাষ্ট্রের পারমাণবিক বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বিপদে পড়ে, তাহলে একটি পারমাণবিক হামলা স্বয়ংক্রিয় ও তাৎক্ষণিকভাবে উৎক্ষেপিত হবে। আগে এটা শুধু আইন ছিল, এখন এটা সংবিধান। পার্থক্যটা কি? আইন পরিবর্তন করা যায়, সংবিধান পরিবর্তন করা রাজনৈতিকভাবে অনেক কঠিন। এটা সংবিধানে ঢুকিয়ে কিম জং উন একটা বার্তা দিলেন, এই সিদ্ধান্ত স্থায়ী, এটা কোনো কূটনৈতিক দর কষাকষির বিষয় নয়। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা NIS সংসদ সদস্যের ব্রিফিং দেওয়ার পর যখন এই তথ্য প্রকাশ্যে এলো, বিশেষজ্ঞরা উল্লেখ করলেন এই সংশোধনী সরাসরি ডিক্যাপিটেশন স্ট্রাইক প্রতিরোধের জন্য, অর্থাৎ নেতৃত্বকে লক্ষ্য করে আঘাত করা আটকাতে। এই সিদ্ধান্তের বিপদটা বোঝার জন্য একটু চিন্তা করুন। আগের ব্যবস্থায় যদি কোনো দুর্ঘটনা ঘটত, যদি কিম জং উন হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যেতেন, যদি কোনো দুর্ঘটনায় কমান্ড সিস্টেম ক্ষতিগ্রস্ত হতো, তাহলে মানুষ বিচার করতে পারত, পরিস্থিতি মূল্যায়ন করতে পারত। নতুন ব্যবস্থায় কোনো মূল্যায়নের সুযোগ নেই, সিস্টেম নিজেই সিদ্ধান্ত নেবে। 38 নর্থ এর বিশ্লেষণ বলছে, এই পদক্ষেপগুলো পারমাণবিক ব্যবহারের সীমারেখা উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। ডিপিআরকে মনিটরের বিশ্লেষণে বলা হয়েছে, 2022 সালের পারমাণবিক বাহিনী নীতি আইনটি উত্তর কোরিয়ার পারমাণবিক মতবাদের সবচেয়ে সুস্পষ্ট প্রণয়ন। এই আইন আনুষ্ঠানিকভাবে আগাম পারমাণবিক হামলাকে অনুমোদন দেয়। যদি উত্তর কোরিয়ার নেতৃত্বে বা পারমাণবিক বাহিনীর বিরুদ্ধে আসন্ন আক্রমণ শনাক্ত করে, এখানে আরও একটি গভীর সমস্যা আছে। কে ঠিক করবে যে আক্রমণ শনাক্ত হয়েছে? একটি স্বয়ংক্রিয় সিস্টেম। সেই সিস্টেমের তথ্য যদি ভুল হয়, যদি কোনো প্রযুক্তিগত ত্রুটি হয়, যদি কোনো সাইবার হামলা সিস্টেমকে বিভ্রান্ত করে। শীতল যুদ্ধে 1983 সালে সোভিয়েত প্রারম্ভিক সতর্কীকরণ ব্যবস্থার 5টি মার্কিন ক্ষেপণাস্ত্রের মিথ্যা সংকেত দিয়েছিল। সেদিন সিস্টেম দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা স্তানিস্লাভ পেদ্রভ নিজের বিবেচনায় রিপোর্টটি উপরে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং পরে প্রমাণিত হয়েছিল সেটা সত্যি ভুল সংকেত ছিল। পিতব্রের সেই একক মানবিক সিদ্ধান্তে তৃতীয় বিশ্বযুদ্ধ আটকে দিয়েছিল। উত্তর কোরিয়ার নতুন ব্যবস্থায় সেই পেত্রভ মুহূর্ত নেই। সিস্টেম ভুল করলে কোনো মানুষ থামাতে পারবে না। উত্তর কোরিয়ার পক্ষ থেকে যুক্তিটা কি? পিয়ংইয়ং বলছে এটা আগ্রাসন নয়, এটা আত্মরক্ষা। দক্ষিণ কোরিয়ার 3 অ্যাক্সিস সামরিক কৌশলের কথা মাথায় রাখতে হবে। 2016 সালে ডিজাইন করা এই কৌশলে 3টি উপাদান: আক্রমণের উৎসে প্রি এমপ্টিটিভ হামলা, আসন্ন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ এবং উত্তর কোরিয়ার নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ সামরিক স্থান লক্ষ্য করে ডিক্যাপিটেশনে হামলার পরিকল্পনা। উত্তর কোরিয়া বলছে, যখন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে প্রকাশ্যে কিম জং উনকে হত্যা করার পরিকল্পনা নিয়ে কথা বলে, তখন পিয়ংইয়ং কিভাবে নিষ্ক্রিয় থাকবে? বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়া কিম জং উনকে হত্যার যে কোনো প্রচেষ্টা পারমাণবিক প্রতিক্রিয়াকে অস্তিত্বহীন করে দিবে, কারণ প্রতিপক্ষ জানবে কি মরলেও ক্ষেপণাস্ত্র থামবে না। অন্য একটি যুক্তি হলো, এই নীতি আসলে স্থিতিশীলতা আনে, কারণ কোনো যুক্তিসঙ্গত কর্তা কিম জং উনকে হত্যার ঝুঁকি নিবে না যদি জানে যে সেটা করলে দেশব্যাপী পারমাণবিক প্রতিশোধ অনিবার্য। কিন্তু পশ্চিমের উদ্বেগ হলো, যুক্তিসঙ্গত কর্তা সবসময় সিদ্ধান্ত নেয় না। প্রযুক্তিগত ত্রুটি, সাইবার হামলা বা ভুল বোঝাবুঝি, এগুলো কোনো কর্তা নয়, এগুলো দুর্ঘটনা। উত্তর কোরিয়ার পারমাণবিক নীতির এই পরিবর্তন পুরো এশিয়ার নিরাপত্তা পরিবেশ বদলে দিচ্ছে। জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া ইতিমধ্যেই তাদের প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে। এশিয়া প্যাসিফিকে আরও বেশি মার্কিন সামরিক উপস্থিতি আসছে। এই পরিবর্তনের একটি অর্থনৈতিক প্রভাবও আছে।
যখন একটি অঞ্চলে পারমাণবিক উত্তেজনা বাড়ে, বিদেশি বিনিয়োগ কমে, বাণিজ্যিক ঝুঁকি বাড়ে, বঙ্গোপসাগর থেকে কোরিয়া সাগর পর্যন্ত সমুদ্রপথে যে বাণিজ্য প্রবাহিত হয় সেটা এই উত্তেজনায় প্রভাবিত হতে পারে। 38 নর্থের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, টেকসই শান্তি আর শুধু অপরিপক্ক কূটনীতিক সংলাপ দিয়ে কেনা যাবে না। পুরো অঞ্চলের দেশগুলোকে এখন নতুন বাস্তবতায় নিজেদের কৌশল নির্ধারণ করতে হবে। জুলাই 2026 পর্যন্ত উত্তর কোরিয়ার পারমাণবিক মজুদ আনুমানিক 60 থেকে 100 ওয়ারহেড। প্রতি বছর 7 থেকে 18টি নতুন পারমাণবিক অস্ত্র যোগ হচ্ছে। দেশটির হাতে এখন সলিড ফুয়েল ICBM, যা উত্তর আমেরিকার আঘাত করতে পারে, সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, কৌশলগত পারমাণবিক অস্ত্র, ভূমি আক্রমণকারী ক্রুজ মিসাইল এবং হাইপারসোনিক প্রকল্পও চলছে। আর এখন সংবিধানে লেখা আছে, কিম মরলে স্বয়ংক্রিয়ভাবে সব চলবে। ইতিহাসে এমন নজির আগেও ছিল। গাদ্দাফি পারমাণবিক অস্ত্র ত্যাগ করেছিল এবং পরে নিহত হয়েছিলেন। সাদ্দাম হোসেন পারমাণবিক অস্ত্র ছিল না বলে প্রমাণ করতে পারেননি এবং ফাঁসি হয়েছিল। ইরানের খামিনি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারেনি, এরা মারা গেছেন। কিম জং উন এই পাঠ মুখস্থ করেছেন। তার দৃষ্টিভঙ্গি হলো পারমাণবিক অস্ত্রই একমাত্র রক্ষা কবচ, আর সেই রক্ষা কবচকে আরও নিশ্চিত করতে সংবিধানে লিখে দিয়েছেন, আমাকে মারলে স্বয়ংক্রিয়ভাবে ক্ষেপণাস্ত্র যাবে। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটা থেকেই যাচ্ছে, একজন মানুষের বেঁচে থাকার ভয় পুরো একটি দেশের পারমাণবিক নীতি বদলে দিতে পারে। তাহলে সেই একজন মানুষ কি আসলেই রাষ্ট্র চালাচ্ছেন, নাকি রাষ্ট্রই তার বেঁচে থাকার হাতিয়ার হয়ে গেছে? আর যে পারমাণবিক ব্যবস্থা একটি মানুষকে কেন্দ্র করে তৈরি, সেই ব্যবস্থা কি আসলে নিরাপদ, নাকি এটা এমন একটা বোমা যার ফিউজ কেউ ধরে রাখছে না? প্রশ্নটার উত্তর হয়তো পাওয়া যাবে, কিন্তু সেটা যখন পাওয়া যাবে তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে।